আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই আলোচনায়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি যা হয়তোবা সরাসরি কোনো গণমাধ্যম কিংবা কোনো পত্রিকার হেডলাইনে পাবেন না, কিন্তু জনমানুষের মনের গহীনে এবং ক্ষমতার অলিন্দে এক অদ্ভুত গুঞ্জন হিসাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন চারপাশের বাতাস যেন একটু ভারী হয়ে উঠেছে। রাজনীতির আকাশে যখন সিঁদুরে মেঘ দেখা যায়, তখন সাধারণ মানুষ যেমন আতঙ্কিত হয়, তেমনি সচেতন মহল খুঁজে ফেরে এর নেপথ্য কারণ। আমাদের প্রিয় এই মাতৃভূমি বহু চড়াই উতরাই কিন্তু পার করে এই জায়গায় এসেছে। আমরা দেখেছি 1954 সালে সেই টালমাটাল পরিস্থিতি, দেখেছি 70-এর উত্তাল দিনগুলো, কিংবা 2007 সালের সেই 1/11-এর নাটকীয়তা। ইতিহাসের পাতায় যখনই কোনো বড় পরিবর্তনের পদধ্বনি শোনা গেছে, তার ঠিক আগ মুহূর্তে বর্তমানের মতোই কিন্তু এক অদ্ভুত কানাঘুষা গুঞ্জন বা ফিসফাস কিন্তু শুরু হতে দেখা গেছে। আজকের এই আলোচনার শুরুতেই আমাদেরকে তাকাতে হবে বর্তমান সরকারের মেয়াদের দিকে। মাত্র মাস দুয়েক পার হয়েছে, কিন্তু এরই মধ্যে সরকারের ভেতর ও বাইরে এক ধরনের অস্থিরতা কিন্তু দৃশ্যমান হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল উত্তেজনা আর দেশের অভ্যন্তরে অর্থনৈতিক যে টানাপোড়েন, তার সাথে যোগ হয়েছে মার্কিন ডিপ স্টেটের এক অদ্ভুত এবং রহস্যময় তৎপরতা। কিন্তু দর্শক, আসল অস্বস্তিটা অন্য জায়গায়। আমাদের রাজনীতির ইতিহাসে তাকালে দেখা যায়, যখনই কোনো সরকার দেশি বিদেশি চক্রান্তের জালে আটকা পড়ে, তখনই প্রশাসনিক কাঠামোর মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে শুরু করে। বিশেষ করে গত 18 মাসে বিএনপির সাথে পর্দার আড়ালে যা যা ঘটেছে এবং যেভাবে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তার রেশ কিন্তু এখনো কাটেনি। বিএনপিকে নিয়ে নানা ধরনের রাজনৈতিক খেলা হয়েছে, কিন্তু এই খেলায় শেষ পর্যন্ত জোর কার হয়েছে বা হচ্ছে, তা নিয়ে জনমনে কিন্তু বড় ধরনের প্রশ্ন এখনো থেকে গেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হঠাৎ করেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেলেন। কূটনীতির ভাষায় এই সফরের একটি গাম্ভীর্য থাকার কথা ছিল, কিন্তু অদ্ভুত এক ব্যাপার হলো, এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি প্রতিবেশী দেশে গেলেন, অথচ সেখান থেকে সুনির্দিষ্ট কোনো অর্জন আমরা দেখতে পেলাম না। ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাই এরশাদ আমলের শেষের দিকে যখন পররাষ্ট্রমন্ত্রীরা বিদেশ সফরে যেতেন, তখন কিন্তু একটা আলাদা ওজন থাকতো বা হিসাব থাকতো। কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতাদের সাথে কোনো বৈঠক হলো না। তিনি অনেকটা নিঃশব্দে গেলেন আর নিঃশব্দে ফিরে এলেন। তবে কিন্তু একটি খবর বেশ চাউর হয়েছে যে তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার দৌড়ে নামছেন। দেশীয় রাজনীতির এই সংকটময় মুহূর্তে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীক্ষ্ণ নজরদারি দরকার, তখন তিনি যদি আন্তর্জাতিক ইমেজের পেছনে ছুটেন, তবে সেটা দেশের জন্য আসলে কতটা মঙ্গলজনক হবে বা লাভজনক হবে, সেই প্রশ্ন কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দর্শক, এবার আসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নেতৃত্বের প্রসঙ্গে। জনাব খলিলুর রহমান সাহেবকে নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন কিন্তু ডালাপালা মেলেছে। অনেকেই তাকে ডক্টর ইউনূসের লোক বলছেন, কেউ বা তাকে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ ভাবছেন। কিন্তু তার সাথে বিএনপির সম্পর্ক ঠিক কতটা গভীর বা আদৌ আছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা কিন্তু কাটছে না। একটি রাষ্ট্র যখন আন্তর্জাতিক চাপের মুখে থাকে, তখন তার পররাষ্ট্র দপ্তরকে হতে হয় অত্যন্ত চৌকুশ। কিন্তু এখানে আমরা দেখছি এক ধরনের প্রোটোকল নির্ভরতা। অন্যদিকে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে সালাউদ্দিন আহমেদ সাহেবের নাম কিন্তু বারবার সামনে চলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন?
দেখুন সুপ্রিয় দর্শক, তাকে বিএনপির ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা তারেক রহমানের ছায়া মনে করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজের দলের ভেতরেই তিনি এখন অনেকের ঈর্ষার পাত্র। কেউ তাকে নিয়ে নানা ধরনের কুৎসা রটাচ্ছেন, কেউ বা তার ইমেজের উপর আঘাত করার চেষ্টা করছেন। সালাউদ্দিন সাহেবের বর্তমান যে পরিস্থিতি, তা দেখে মনে হচ্ছে তিনি যেন এক বড় কুলক ধাঁধায় আটকে গেছেন। তার হাসি খুশি চেহারার পেছনে যে দুশ্চিন্তার ছাপ, তা কিন্তু খুব সহজেই সাধারণ মানুষের চোখে একদম সহজভাবে ধরা পড়ে যাচ্ছে। দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষী দেয়, যখনই কোনো বড় নেতার চারপাশে কিচেন ক্যাবিনেট বা অদৃশ্য কিছু শক্তি দানা বাঁধে, তখনই দলের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তারেক রহমান সাহেব বর্তমানে যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা তাকে যারা পরামর্শ দিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে জনমনে অনেক কৌতূহল আছে। বিশেষ করে তার কিছু সাম্প্রতিক জনসভা এবং বক্তব্য সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্নের উদ্বেগ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে। তিনি কি সত্যি নিজের ইচ্ছায় কথা বলছেন, নাকি পর্দার আড়াল থেকে কেউ তাকে দিয়ে এই কথাগুলো বলিয়ে নিচ্ছে? তারেক রহমান সাহেবের এই অনারস্বর জীবনযাপন বা সাধারণ মানুষের সাথে মিশার চেষ্টা, এসব কি হৃদয় থেকে উচ্চারিত, নাকি কোনো দীর্ঘমেয়াদী অভিনয়ের অংশ? তা নিয়ে কিন্তু চায়ের কাপে যেমন ঝড় উঠছে, তেমনি রাজনীতিতেও গুঞ্জন চলছে। রাজনীতিতে অভিনয়ের জায়গা খুব সামান্য, কারণ দিন শেষে এখানে আপনি যত অভিনয় করুন না কেন, সত্যটা কিন্তু কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। এখন এই যে দুজন মন্ত্রী কিংবা দুটি দপ্তর, একটি হচ্ছে পররাষ্ট্র এবং একটি হচ্ছে স্বরাষ্ট্র, এই দুটি দপ্তর কিন্তু একটি সরকারের, আমি মনে করি, মূল চালিকা শক্তি বা মূল খুঁটি। এবং এই দুটো মূল খুঁটির মাধ্যমে কিন্তু একটি সরকার দৃঢ়ভাবে টিকে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গুঞ্জনগুলো আমরা শুনতে পাচ্ছি বা পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে যে গুঞ্জনগুলো শুনতে পাচ্ছি, সেখানে কিছুক্ষণ আগে যেভাবে বললাম যে আদৌ সরকারের সাথে বা বিএনপির সাথে ওনার কোনো ধরনের কথাবার্তা হয় কিনা, কিংবা উনি আদৌ নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেন কিনা, নাকি যেভাবে গুঞ্জন উঠেছে তিনি আমেরিকার ঘনিষ্ঠজন, সেভাবে তিনি আমেরিকার ইশারায় বা পশ্চিমাদের নির্দেশে কোনো এজেন্ডা নিয়ে কাজ করছেন কিনা, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার সালাউদ্দিন সাহেব বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই দপ্তরটিকে নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেখানে ওনাকে কিন্তু সরাসরি ভারতের একজন মানুষ হিসাবে ধরে নেওয়া হয়। সোজা কথায় আমি যদি বলি, তাহলে বলতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে আমেরিকা বা মার্কিন লবিংয়ে, আর স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ভারতের লবিংয়ে। এখন একটি সরকার যখন দুই নৌকায় বা দুটি পরাশক্তির লবিংয়ে চলে, তখন সেই সরকারকে নিয়ে সাধারণত জনগণের মনে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবং যখন একটি সরকার এভাবে দুই নৌকায় পা দিয়ে চলে বা কারো ইশারায় দুটি দপ্তর পরিচালনা করে, তখন স্বভাবতই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নিজ থেকে কিছু বলতে পারবেন না, এটাই কিন্তু আমরা মনে ধরে নিতে পারি। এবং জনগণ যেভাবে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বা বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এটিও কিন্তু সত্য হিসাবেই ধরে নেওয়া যেতে পারে। দর্শক, বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু গভীর চিন্তা ভাবনা করি, তবে দেখব বর্তমান সরকারের স্থায়িত্ব নিয়ে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এক ধরনের রহস্যময় নীরবতা কিন্তু কাজ করছে। সেনাবাহিনী কতদিন বেরাকে থাকবে বা কতদিন এই সরকারকে সাপোর্ট দিয়ে যাবে, তা নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে বাইরে নানা ধরনের গুঞ্জন কিন্তু থেমে নেই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের অবস্থান এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জনমনে এক ধরনের আশঙ্কা আর প্রত্যাশার দোলাচল কিন্তু কাজ করছে। 2007 সালের মইনু আহমেদের আমল আর আজকের পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক অমিল থাকলেও সূক্ষ্ম কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
সেই সময়েও এভাবেই বুদ্ধিজীবীরা মুখিয়েছিলেন পরিবর্তনের জন্য। আর আজও ঠিক একইভাবে শিক্ষিত সমাজ এক অশুভ আশঙ্কার কথা কিন্তু বারবার ভাবছে। দেখুন, জামাতে ইসলামের সাথে বিএনপির বর্তমান সম্পর্ক যেটি রয়েছে সেটি নিয়েও কিন্তু জলঘোলা হচ্ছে। একদিকে আওয়ামী লীগের সাথে সমঝোতা কি না, অন্যদিকে জামাতের সাথে শত্রুতা কি না, এই যে দ্বিধাগ্রস্ত রাজনীতি, এটি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই অভাগা জাতি সব সময়ই কোনো না কোনো চক্রান্তের শিকার কিন্তু হয়েছে বা হয়ে আসছে। কখনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের ফসল নষ্ট করে দিচ্ছে, আর কখনো রাজনৈতিক ভুল সিদ্ধান্তে আমাদের শ্রমের ফসল লুট হয়ে যাচ্ছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার ফিসফাস ছেড়ে সরাসরি বিক্ষোভে নামতে কোনোভাবেই কিন্তু সময় লাগে না, বা তারা নামতে দ্বিধা করে না। পরিশেষে একটা কথা বলতে চাই, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কিছু নেই, কিন্তু আমরা যা দেখছি তা যদি স্রেফ ঝড়ের পূর্বাভাস হয়, তবে আমাদের প্রস্তুতি নিতে হবে অনেক বড় কিছু মোকাবেলা করার জন্য। ক্ষমতার মসনদে যারা আছেন তাদের উচিত এই জনমতের ভাষা বোঝা। ফিসফাস যখন চিৎকারে পরিণত হয় তখন কিন্তু আর পরিবর্তনের পথ কোনোভাবেই রোধ করা যায় না। দুই পরাশক্তি, দুই দপ্তর। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে দ্বিধাদ্বন্দ্ব, এগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ব্যাপক ভাবায় এবং জনমনের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, তেমনি রাজনীতিতে চিরস্থায়ী কোনো অবস্থানও নেই। এখানে পরিবর্তন হবে, এখানে ভালো দিন আসবে, আবার খারাপ দিন আসবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু একটি সরকারকে সবসময় কাজ করতে হয়। তবে এখানে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সেই সরকারের নির্দিষ্ট বা একান্ত ব্যক্তিগত যে অবস্থান, সেই অবস্থানটুকু। কিন্তু আমরা বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে সরকারের সেই নির্দিষ্ট অবস্থান রয়েছে কিনা, এটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন, গুঞ্জন এবং শঙ্কা রয়েছে। অর্থাৎ ভবিষ্যৎ যেদিকে আগাচ্ছে তাতে মনে হচ্ছে বড় একটি পূর্বাভাস আমরা বর্তমান সময়ে পাচ্ছি, এবং সেই পূর্বাভাস একটি বার্তা দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতির আকাশে যে সিঁদুরে মেঘ জমেছে, সেই মেঘ হয়তোবা কাল বৈশাখীর মতো কিংবা বড় কোনো সুনামি অথবা সাইক্লোনের রূপ নিয়ে আমাদের দেশে আঘাত হানতে পারে। আল্লাহ কিংবা মহান সৃষ্টিকর্তা আমাদের দেশের জনগণকে হেফাজত করুক, আমাদের দেশের সরকারকে সুবুদ্ধি দান করুক, যাতে সরকার দেশের জনগণের কথা চিন্তা করে, জনগণের স্বার্থের কথা চিন্তা করে অত্যন্ত সুপরিকল্পিত এবং দক্ষভাবে দেশ পরিচালনা করতে পারে, যাতে করে জনগণের মঙ্গল হয় এবং দেশের মঙ্গল হয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।